আজ আপনাদের একজন ফিলিস্তিনি ছেলে আর একজন ইসরায়েলি মেয়ের ভালোবাসার গল্প শোনাবো। তবে এটা কোনো নর্মাল ভালোবাসার গল্প না। এই গল্পের মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু। ইসরায়েলিদের বর্বরতা আর ফিলিস্তিনিদের কষ্টময় জীবন সবকিছুই আছে এই গল্পে। আর গল্পের শেষটা আপনার হৃদয়ে এক অন্যরকম অনুভূতি দিয়ে যাবে, যেটা হয়তো আপনার মনের এক কোণে থেকে যাবে আজীবন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা অন্ধকার থেকে কিছু আর্তনাদের শব্দ শুনতে পাই। একটি মেয়ে হঠাৎই তার কানগুলো চেপে ধরে আর তারপর তার ঘুম ভেঙে যায়। এখান থেকে ঘটনা চলেছে ইসরায়েলের একটি সমুদ্র সৈকতে। সেই সৈকতে একটি মিলিটারি গাড়ি এসে থামে। সেখান থেকে একজন সৈনিক বের হন। সে একদম সমুদ্রের কিনারার দিকে এগোচ্ছিল আর চারপাশে খুব ভালোভাবে তাকাচ্ছিল। এরপর সে বাম পাশ থেকে একটি চিঠি ভর্তি কাঁচের বোতল বের করে আর তারপর সেটিকে সজোরে অনেক দূরে ছুঁড়ে মারে। এরপর সেখানে সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সেই বোতলটি সমুদ্রের ঢেউয়ের মধ্যে ভাসতে থাকে এক গন্তব্যহীন উদ্দেশ্যে। আর তখনই মুভির নাম লেখা ওঠে, এ বটল ইন দ্য গাজা সি। এখান থেকে ঘটনা চলে আসে ফিলিস্তিনের গাজায়। আমরা এখানকার একটি সমুদ্র সৈকতের পাশে কয়েকজন ছেলেকে আড্ডা দিতে দেখতে পাই। তখন বাচ্চাদের খেলা একটি বল সেই বন্ধুদের মধ্যে একজনের মাথায় লাগে। সে তখন রাগান্বিত হয়ে যেয়ে বলটি ধরে সমুদ্রের মাঝে ফেলে দেয়। ছোট বাচ্চা ছেলেটির সাথে তার হাতাহাতিও হয়। ছোট ছেলেটি একটি বোতল উঠিয়ে মারতে গেলে ওই ছেলেটি ধরে ফেলে আর সে ওই ছোট ছেলেটিকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সেই ছেলেটি বোতলটি নিয়ে তার বন্ধুদের মাঝে ফিরে আসে আর সে বোতলটি খোলার চেষ্টা করে। সবাই তখন বলতে থাকে এটা কোনো ইসরায়েলি ট্রাপও হতে পারে। তখন ওই ছেলেটি বলতে থাকে এটা নিশ্চয়ই কোনো লাভ লেটার। তখন বন্ধুদের মধ্যে আরেকজন বোতলটি নিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে আর সবাই তার পিছু পিছু দৌড়ায়। আর ফাইনালি ডিসাইড করা হয় যে বোতলটি পেয়েছে সেই খুলবে। বোতলটি ভেঙে ওই ছেলেটি একটি চিঠি বের করে। কাগজটি থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে চিঠিটি সম্পূর্ণ ইংলিশে লেখা, কিন্তু ইংলিশ লেখা তো এই ছেলেটি বোঝে না। তখন ওমর নামের আর এক বন্ধু চিঠিটি নেয় আর বলে ইংলিশ পড়া তোর কাজ না। এবার ওমর চিঠিটি পড়তে শুরু করে, হেই, আমার নাম লেভিনা, আমার বয়স 17 বছর। এখান থেকে সত্যিকারের লেভিনাকে দেখানো হয় আর ব্যাকগ্রাউন্ড থেকে তার চিঠির লেখাগুলো পড়া হচ্ছিল। আমি জেরুজালেমে থাকি। আমি চিঠিটি যেদিন লিখছি সেদিন এখানকার একটি ক্যাফেতে বোম ব্লাস্টে একজন বাবার তার মেয়ে মারা যায়। মেয়েটির ওই দিন বিয়ে ছিল। আমাদের এখানে এই আত্মঘাতী হামলাগুলোকে দুর্ঘটনা বলা হয়, কারণ এই ঘটনাগুলো প্রায় ঘটে। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে কেউ নিজেকে মেরে অন্যকে কিভাবে মারে আর কেনই বা এটা করে। এবার ওমরের হাত থেকে চিঠিটি নেয় আমাদের মুভির মূল চরিত্র নাইম। ওমর আর নাইম দুজন আপন চাচাতো ভাই। নাইম লেভিনার লেখাগুলো পড়ছিল। সে আরো লিখেছে, এখানকার প্রত্যেকটি হামলা শেষে ইসরায়েলের মানুষরা বলে প্রত্যেক প্যালেস্টাইনিকে মেরে ফেলতে। প্যালেস্টাইনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায় সবাই। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে প্যালেস্টাইনিদের মনের কথা। যদি আমার এই বোতল ভর্তি চিঠিটি কেউ পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ইমেল করবেন bottle@newexcess.com এই ঠিকানায়। আর আপনি এটাও বলবেন আপনি কিভাবে বোতলটি খুঁজে পেয়েছেন। আমি ইমেলের অপেক্ষায় থাকলাম। ইতি লেভিনা। চিঠি পড়া শেষে সব বন্ধুরা মিলে হাসাহাসি করতে থাকে। তারা লেভিনের কথাগুলো নিয়ে হাসছিল। সে একজন ইসরায়েলি হয়ে প্যালেস্টাইনিদের মনের কথা জানতে চায়। ছেলেগুলো এক টাচ্ছিলের হাসি দিচ্ছিল। তারপর তারা সবাই মিলে বাড়ি ফিরতে থাকে। এদিকে ইসরায়েলে আমরা একটি ট্যুর বাস দেখতে পাই। ওই বাসের মধ্যে লেভিনাও ছিল। তারা বন্ধুরা মিলে সবাই গান গাচ্ছিল। যে ছেলেটি গিটার বাজাচ্ছিল সে ছিল লেভিনার বয়ফ্রেন্ড। তারা সবাই মিলে একটি প্রাচীন শহর ঘুরতে এসেছে। আসলে লেভিনা ইসরায়েলে বড় হয়নি, তার জন্ম হয়েছে ফ্রান্সে। সে সেখানেই বড় হয়েছে। ঘোরা শেষে লেভিনা কিছুক্ষণ পাহাড়ের উপরে চুপচাপ বসে থাকে। সন্ধ্যেবেলা লেভিনা যখন বাসায় ফিরে আসে তার বাবা মা তাকে ওয়েলকাম করে আর তার বাবা জিজ্ঞেস করে তোমার কাছে ইসরায়েল কেমন লাগছে। লেভিনা তেমন কোনো উত্তর দেয় না। সে দ্রুত চেয়ে তার ল্যাপটপটি ওপেন করে আর সে চেক করতে থাকে কেউ মেইল করেছে কিনা। এই কাজটি সে প্রত্যেক দিনই করে আর বরাবরের মতো আজও সে হতাশ হয়, কোনো মেইল আসেনি। এরপর লেভিনা ল্যাপটপে বসে বসে ম্যাপে দেখছিল জেরুজালেম থেকে গাজার দূরত্ব। দুটো শহরের দূরত্ব মাত্র 73 কিলোমিটার, কিন্তু তাদের মাঝে বড় এক কাঁটাতারের দেওয়াল। পরদিন লেভিনা বাসে করে তার বান্ধবীর সাথে কলেজে যাচ্ছিল। বাসের মধ্যে একটি ছেলেকে দেখে তার সন্দেহ হয়। সে ভাবে ছেলেটির কাছে হয়তো কোনো বোম থাকতে পারে। তাই লেভিনা বাস থেকে তার বান্ধবীকে নিয়ে নেমে যায়। ওই দিন লেভিনা ক্লাসে খুবই অমনোযোগী ছিল। ক্লাস শেষে বাসায় আসা মাত্রই সে ল্যাপটপ খুলে বসে। আজ তাকে হতাশ হতে হয়নি। সে দেখতে পায় অলরেডি ওই ঠিকানায় 3টি ইমেল এসেছে। লেভিনা প্রথম ইমেলটি খোলে, সেখানে ইসরায়েলকে নিয়ে ট্রল করা হয়েছে। সে ওই ইমেলটি ডিলিট করে দেয়। তারপর সে দ্বিতীয় ইমেলটি খোলে, সেখানে আরবিতে কিছু একটা লেখা ছিল, কিন্তু লেভিনা আরবি ভাষা বোঝে না, তাই সেই ইমেলটিও ডিলিট করে দেয়। এরপর সে তৃতীয় ইমেলটি খোলে। এই ইমেলটি ইংলিশে লেখা ছিল। প্রথমে লেখা ছিল বোতলটি গাজা সমুদ্র সৈকতে পৌঁছেছে। এই সমুদ্র সৈকতটি মধ্যপ্রাচ্যের সব থেকে সুন্দর সমুদ্র সৈকত। আর আপনি জানতে চেয়েছেন কেন মানুষ আত্মঘাতী হামলা করে আর প্যালেস্টাইনের মানুষদের মনের কথা। এগুলো জানতে হলে আপনাকে আগে প্যালেস্টাইনে থাকতে হবে। এসি রুমের মধ্যে বসে প্যালেস্টাইনিদের বাস্তবতা বোঝা সম্ভব না। লেভিনা আবার ফিরতি ইমেল করতে
যাচ্ছিল, তখন হঠাৎই তার রুমে তার মা ঢোকে। লেভিনের সাথে সাথে তার ল্যাপটপটি বন্ধ করে রাখে আর সে তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে যায়, কারণ তার বান্ধবী তাকে কল দিয়েছে। আর ব্যাকগ্রাউন্ড থেকে আমরা লেভিনের লেখা দ্বিতীয় ইমেলটি শুনছিলাম। সে লিখেছে, ও গাজাম্যান, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, আমি তোমার সম্পর্কে জানতে চাই। তোমার নাম কি, তোমার বয়স কত? আমরা খুব কাছাকাছি থাকি, কিন্তু তাও জানি না দেওয়ালের ওই পাশের জীবনটা কেমন। এই মুভিতে মূলত ইমেলগুলো এভাবে ব্যাকগ্রাউন্ড থেকেই বলা হবে। রাতের বেলা নাইমরা সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছিল, তখন একজন আরেকজনকে জিজ্ঞেস করে, তোরা কি কেউ ওই মেয়েটিকে ইমেল করেছিস? তখন সবাই অস্বীকার যায়, কিন্তু নাইম চুপ করেছিল। এরপর বন্ধুরা মিলে নিজেদের মতো করে গান গাইছিল। তখন হঠাৎ একটি মিসাইল আঘাত আনার শব্দ শোনা যায়। নাইমরা সবাই ভয় পায়। আকাশ থেকে তখন ইসরায়েলি ফাইটার প্লেনগুলো উড়ে যাচ্ছিল। নাইমরা আকাশের দিকেই তাকিয়েছিল, আর অন্য এক বন্ধু ইসরায়েলিদের গালি দিচ্ছিল। ঠিক ওই সময় লেভিন আর তার পরিবার ইসরায়েলে বসে একটি ভালো রেস্টুরেন্টে টাইম কাটাচ্ছিল। তারা সবাই অনেক খুশি ছিল। লেভিনা বাসায় ফিরে দেখতে পায় আরো একটি ইমেল এসেছে। সেখানে নাইম খুব রুডলি লিখেছে, আমার নাম বিন লাদেন, আমি বোম বানাই আর সেগুলো ইরাকে এক্সপোর্ট করি। আর কিছু জানতে চান? তখন লেভিনা রিপ্লাই করে, আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? এটুকু লিখে সে লিখে দেয় গুড নাইট। পরদিন দেখা যায় নাইমরা বন্ধুরা মিলে একটি সাইবার ক্যাফের সামনে বসে অপেক্ষা করছিল, কারণ ভেতরে তখন সকল টেবিল বুক ছিল। নাইম লেভিনার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায় আর বলে, তোমরা আর আমরা এক না। তোমাদের নিজস্ব স্টেট আছে, এয়ারপোর্ট আছে, নিজস্ব ফুটবল টিম আছে। তোমাদের বিমান আক্রমণের আতঙ্ক নিয়ে রাতে ঘুমাতে যেতে হয় না। তোমাদের প্রত্যেকদিন শত শত মানুষের জানাজা পড়তে হয় না। আমরা দুজন খুব কাছাকাছি থাকি, কিন্তু আমাদের দুজনের স্বাধীনতা এক না। লেভিনাও রিপ্লাই করে, আমাদেরও তো মাঝে মাঝে আতঙ্কে থাকতে হয়, মাঝে মাঝে আমাদের এখানেও তো মিসাইল আক্রমণ হয়। নাইমও তখন প্রত্যুত্তর ইমেলে লেখে, কখনো কি জিজ্ঞেস করেছে এর কারণটা কি, দোষটা কার? লেভিন একটি দীর্ঘশ্বাস ফেলে, তারপর সে লিখতে থাকে, আমি জানি না, হয়তো দুই পক্ষেরই কম বেশি দোষ আছে। দুই পক্ষেরই কেউ চায় যুদ্ধ আর কেউ চায় শান্তি, কিন্তু আমি শান্তির পক্ষে। লেভিনা যায় তার বেস্ট ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে। সে তার বেস্ট ফ্রেন্ডকে গাজাম্যান সম্পর্কে বলে, তাদের মধ্যে যে কথা হচ্ছে তাও বলে। এদিকে আমরা নাইমকে দেখতে পাই, সে বাসায় বসে টিভি দেখছিল। তার মা এসে দেখে বলে, নাইম তুমি ইদানিং পড়াশোনা কম করছো। নাইম বলে, পড়াশোনা করে কি হবে? মা বলেন, সারা জীবনকে টি শার্ট ডেলিভারি করে পেট চলবে, ভালো চাকরি করতে হবে না? মা নাইমের পাশে বসেন আর নাইমকে বলেন, তুমি ইংলিশে অনেক ভালো, তুমি আরেকটু ভালোভাবে পড়াশোনা করলে ভালো এনজিওতে চাকরি হতে পারে, এমনকি বিদেশে যাওয়ারও সুযোগ পেতে পারো। পরবর্তী দৃশ্যে নাইমের কানে লেভিনের পাঠানো লাস্ট ইমেলের কথাগুলো ভাসছিল। লেভিন ব্যাকগ্রাউন্ড থেকে বলছিল, আমরা কোনো তর্ক না করে কি ভালো বন্ধু হতে পারি? এদিকে লেভিনা প্রতিদিনের মতো করেই তার দিন কাটাচ্ছিল, সময় মতো ক্লাসে যাওয়া, বয়ফ্রেন্ডের সাথে দেখা করা। অন্যদিকে নাইম যখন কাজ থেকে বাসায় ফিরে আসে, সে ঘরে ঢুকে দেখতে পায় তার ঘর ভর্তি অনেক আত্মীয় স্বজন। সে যে তার মাকে জিজ্ঞেস করে, বাসাটাকে কি রিফিউজি ক্যাম্প বানিয়ে ফেলেছো? মা বলেন, ধীরে কথা বলো, তোমার ফুফুরা নতুন বাসা পেলেই এখান থেকে চলে যাবে। তোমার বাবার মৃত্যুর পরে ওনারা আমাদের অনেক সাহায্য করেছে। নাইম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। সে সরাসরি সাইবার ক্যাফেতে চলে আসে, কিন্তু এখানে প্রতি ঘন্টা টাকা বাড়ানো হয়েছে। কিন্তু নাইমের কাছে তখন টাকা ছিল না। সে বলে, আমার কাছে যে টাকা আছে তাতে কতক্ষণ হবে? লোকটি বলে 20 মিনিট। নাইম যে কর্নারের একটি টেবিলে বসে, সে এখন লেভিনাকে মিস পিস বলে ডাকে। আপনারা আমার মধ্যে হয়তো বন্ধুত্ব হতে পারে, কিন্তু ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে না। ইসরায়েল প্যালেস্টাইনের ভূমি দখল করে আছে। আপনারা দখলকৃত জমিতে বসে মজা করছেন, আর আমরা একটু মাথা গোজার ঠাঁই খুঁজছি। লেভিন ইমেলটি পড়ে কষ্ট পায়, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। সে রিপ্লাই করে, আমি ইসরায়েলি হলেও আমার জন্ম এখানে হয়নি, আমি বড় হয়েছি ফ্রান্সে। সেখানে কোনো যুদ্ধ নেই, প্রতিবেশী দেশের মধ্যে কাঁটাতারের প্যারা নেই, সেখানে মানুষ মানুষকে ভালোবাসে। ব্যাকগ্রাউন্ড থেকে ফ্রান্সের কথা শুনে নাইম বলে, আমি ফ্রান্স সম্পর্কে জানতে চাই, আপনি কি তাদের ভাষায় আমাকে কিছু বলবেন? কয়েকটি ওয়ার্ড শেখাবেন আমাকে? নাইম আর তার কাজিন ওমরের কাজ হচ্ছে ওমরের বাবার ফ্যাক্টরি থেকে প্রত্যেকদিন টি শার্ট কালেক্ট করে অন্য একটি ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া। আজও তারা সেই কাজই করছিল। রাস্তা দিয়ে দুটো মেয়ে যাওয়ার সময় ওমর তাদের দিকে তাকায়। তখন নাইম থেকে বলে, আর 1 মাস পরে তোর বিয়ে, এখন এগুলো বাদ দে। এরপর দুই কাজিন মিলে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে টি শার্ট ডেলিভারি করার উদ্দেশ্যে। ওই দিন কাজ শেষে নাইম গাজায় অবস্থিত ফ্রান্সের কালচারাল সেন্টারের সামনে আসে। সে দূর থেকে দেখছিল, আর ওই দিন থেকে নাইম লেভিনার সাথে খুব ভালোভাবে কথা বলতে শুরু করে। সে নিজের পরিচয় দেয়, আমার নাম নাইম, আমার জন্ম 1987 সালে, ভালো থাকবেন, শুভরাত্রি। এই ইমেল পেয়ে লেভিনা অনেক খুশি হয়। সেও নাইমকে বলতে থাকে, আমার জন্ম প্যারিসের অদূরের একটি শহরে, তোমার পরবর্তী ইমেলের অপেক্ষায় থাকলাম, মিস পিস। এরপর লেভিনা তার পরিবারের সাথে ডিনার করতে বসে। তার বাবা জিজ্ঞেস করে, তুমি ইদানিং ল্যাপটপে অনেক বেশি সময় দিচ্ছ। লেভিনা বলে, এটা আমার লাইফ, আমি কি করব না করবো এটা আমার ডিসিশন। এরই মধ্যে লেভিনার মা তার ছেলেকে দেখে টেবিল থেকে উঠে যান। তার ছেলে ইসরায়েলি সেনাবাহিনীতে চাকরি করে, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। লেভিনা তার ভাইকে জড়িয়ে ধরে। সেই মূলত লেভিনার হয়ে বোতলগুলো সমুদ্রে ফেলতো। দুই ভাই বোন গল্প করছিল। ভাই জিজ্ঞেস করে, বোতলের চিঠির কি কোনো উত্তর এসেছে? লেভিনা বলেন না, আর জিজ্ঞেস করে, তুমি কি আসলে ওগুলো সমুদ্রে ফেলেছিলে? লেভিনার ভাই বলে, আমি অবশ্যই ফেলেছিলাম, আর তোকে আমি সেটা বলেছিও। এদিকে আমরা
আমরা গাজায় অবস্থিত সেই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সেন্টার দেখতে পাই। ফ্রেঞ্চ ভাষা শেখার জন্য এখানে নাইম ভর্তি হয়েছে। প্রথম দিন সে বেসিক কিছু শব্দ শিখেছে। ওই দিন ক্লাস শেষে সে সরাসরি চলে যায় সাইবার ক্যাফেতে। সে যে ফ্রেঞ্চ ভাষা শিখছে সেটা সে লেভিনাকে জানাতে যাচ্ছিল, আর তখনই সেখানে হামাসের একটি গাড়ি আসে। নাইম তার ইমেলটি ডিলিট করে দেয়। একজন হামাস সদস্য এসে নাইমকে জিজ্ঞেস করে তুমি কাকে ইমেল পাঠাচ্ছিলে। সে কম্পিউটারে চেকও করে। নাইম বলে আমি ফ্রেঞ্চ ভাষা শিখছিলাম। নাইমকে তাদের সন্দেহ হয়, তাই নাইম সহ আরো কয়েকজনকে তারা চোখ বেঁধে নিয়ে যায়। নাইমকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, অনেক অত্যাচারও করা হয়, কিন্তু নাইমের কাছে তো বলার মতো কিছুই ছিল না। রাতের বেলা নাইমের চাচা যে নাইমকে ছাড়িয়ে আনে। মা নাইমের ক্ষত জায়গাগুলো ড্রেসিং করে দিচ্ছিল, আর সে নাইমকে জিজ্ঞেস করে তুই এমন কি করেছিস যে ওনারা তোকে ধরে নিয়ে গেল। নাইম বলে মা আমি জানি না, আমি শুধু ফ্রেঞ্চ ভাষা প্র্যাকটিস করছিলাম। নাইমের মা বলেন তুই যে ফ্রেঞ্চ ভাষা শিখছিস সেটা তোর চাচা ভালোভাবে নিচ্ছে না, এখন বড় হচ্ছিস, সবকিছু মেনটেন করে চলতে হবে। নাইম রাতের বেলা ওয়াশরুমে লুকিয়ে লুকিয়ে ফ্রেঞ্চ ভাষার বই পড়ছিল। তখন বাইরে থেকে তার ফুফাতো ভাই বারবার ধাক্কা দিচ্ছিল তাড়াতাড়ি করার জন্য। নাইম তখন রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তার মা বিষয়টি বুঝতে পারে, সেও তার ছেলের পিছু পিছু যায়। নাইম তাদের সিঁড়িতে এসে বসেছে, মাও তার পাশে এসে বসেছেন। তিনি তার ছেলেকে বোঝাচ্ছেন নাইম এমন করো না, হতাশ হয়েও না, বাবার কথা মনে নেই। বাবা সবসময় বলতো হতাশা হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু, যেটা ধীরে ধীরে আমাদের গ্রাস করে ফেলে। দৃশ্য পরিবর্তন হয়। কাছাকাছি দুটো শহর। নাইম আর লেভিন এখন অনেক ভালো বন্ধু, কিন্তু তাদের দুজনের রাত দুটো আলাদাভাবে কাটে। একজনের বিমানের আক্রমণের আতঙ্কে বসে থাকতে হয়, আর একজন শান্তিতে বই পড়তে পারে। পরদিন সকালবেলা নাইম যখন বাসা থেকে বের হয়, পেছন থেকে তার কাজিন ওমর তাকে ডাক দেয়। সে নাইমকে বলে গতকাল এত কিছু হয়ে গেল, আমাকে তো কিছু বললি না, আর তোর মধ্যে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। নাইম বলেও তেমন কিছু না। ওমর বলে তোর এসব পরিবর্তন ওই বোতলের চিঠির মেয়েটির জন্য, তাই তো। নাইম কথা এড়িয়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পেছন থেকে ওমর চিৎকার করে বলে আমার বাবা কিন্তু তোর সকল বিষয়ে খেয়াল রাখছে। নাইম সেখান থেকে সেই ফ্রেন্স অফিসে আসে। সে সেখানে থাকা মহিলাটির কাছে অনুমতি চায় কম্পিউটার ব্যবহার করার জন্য। অনুমতি পাওয়ার সাথে সাথে নাইম যায় তার ইমেলটি ওপেন করে। লেভিন ইমেলে লিখেছে সে অনেক চিন্তিত, কারণ এক সপ্তাহ ধরে সে নাইমের কোনো খোঁজ পাচ্ছে না। নাইম থেকে উত্তরে লেখে ফিলিস্তিনিদের জীবনটা এতটা সহজ না, আমাদের জীবনে সবসময় কোনো না কোনো প্রবলেম লেগেই থাকে, সেইগুলো না হয় অন্য একদিন বলবো। এই কথাগুলো ব্যাকগ্রাউন্ড থেকে বলা হচ্ছিল। নাইম আরো বলছিল আজ তোমাকে বলে আমার পরিবারে কে কে আছে। আমার পরিবারে শুধু আমার মা রয়েছে, আমার বাবা কয়েক বছর আগে মারা গিয়েছেন, আমার অনেকগুলো কাজিন রয়েছে, আর একটি মাত্র বন্ধু রয়েছে, সেটা হচ্ছে তুমি। নাইম তার মহল্লায় ফিরে আসে। বাইরে তখন মাগরিবের আজান হচ্ছিল। পরদিন নাইমের কাজিন ওমর নাইমকে ফ্রেন্ড সেন্টারের সামনে নামিয়ে দেয়। সেখানে একটি মেয়েকে দেখে ওমর নাইমকে বলে এখন বুঝতে পারছি তুই প্রত্যেকদিন কেন এখানে আসিস। দুই কাজিন অনেক মজা করতে থাকে। আজ নাইমদের ছিল একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা, যেখানে ক্লাসের সবার সাথে সবাইকে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে হবে। সবাই নিজেদের মধ্যে ফ্রেঞ্চ ভাষায় কথা বলছিল, কিন্তু তাদের মধ্যে নাইম সব থেকে সুন্দরভাবে কথা বলছিল। আর এদিকে লেভিনা তার দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিল। ব্যাকগ্রাউন্ড থেকে তখন নাইম বলছিল তোমাকে অনেক ধন্যবাদ, তোমার কারণেই আজ আমি ফ্রেঞ্চ ভাষাটা শিখতে পেরেছি। লেভিনাও তার ইমেলের উত্তর দেয় তুমি যেটা শিখেছো সেটা তুমি তোমার নিজের যোগ্যতায় শিখেছো। লেভিনা বলে কাল তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে। পরদিন নাইম আবারও ফ্রেঞ্চ সেন্টারের কম্পিউটারটি ইউজ করতে থাকে। লেভিনা সারপ্রাইজ হিসেবে তার নিজের একটি ছবি পাঠিয়েছে। নাইম এই প্রথম লেভিনাকে দেখলো। নাইম অনেক ভয় পাচ্ছে। সে চারপাশে তাকাচ্ছিল যে আর কেউ দেখছে কিনা। নাইম সেখান থেকে উঠে চলে যায়। এদিকে ওই দিন ছিল 31st নাইট। ইসরায়েলে তখন নতুন বছরের কাউন্টডাউন হচ্ছিল। লেভিনা তার বয়ফ্রেন্ডের সাথে সেখানে এসেছে। তারা বন্ধুরা মিলে সবাই অনেক মজা করছিল। আর ব্যাকগ্রাউন্ড থেকে শোনানো হচ্ছিল লেভিনা লেখা ইমেল। সে নাইমকে ওই রাতে লিখেছিল তোমাকে নববর্ষের শুভেচ্ছা, আমরা এখানে অনেক মজা করেছি আজ, তুমি ওখানে কি করছো আমাকে জানিও। এদিকে নাইমকে দেখানো হয়। নাইম বলে আমাদের মুসলমানদের জন্য 31st নাইট কোনো স্পেশাল কিছু না, আমরা মজা করি রমজান মাসে, ঈদের আগের দিন চাঁদ রাতে, তাই আজকের রাতটা আমার কাছে আলাদা কিছু না, প্রতিদিনের মতোই বিমান আক্রমণের আতঙ্ক নিয়ে ঘুমাতে যাব। পরদিন লেভিনা তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল। সেখানে তার বয়ফ্রেন্ডও ছিল। বাইরে বের হবার পর তার বয়ফ্রেন্ড লেভিনাকে বলে তোমার মধ্যে পরিবর্তন লক্ষ্য করছি, তোমার জীবনে নতুন কেউ এসেছে তাই তো। লেভিনা বলে এটা কমপ্লিকেটেড। তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে দিয়ে সেখান থেকে চলে যায়। লেভিনা সেখানে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পরদিন নাইমদের আবার একটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হয়। আজও নাইম সবার থেকে ভালো করেছে। ক্লাস শেষে টিচার নাইমকে ডাক দেয় আর নাইমকে বলে নাইম অক্টোবরের মধ্যে তোমার প্রস্তুতি শেষ করতে হবে। আমি চাই এবছর তুমি স্কলারশিপটা পাও, কারণ তুমি সব থেকে ভালো করছো, আর এভাবেই পরিশ্রম করে যাও। তিনি নাইমের হাতে একটি ফর্ম দেন। নাইম তার টিচারকে ধন্যবাদ জানায়, আর সেখান থেকে সে দৌড়ে তার কাজের জায়গার দিকে রওনা হয়। সে যে দেরি করার জন্য তার চাচাকে সরি বলে। তার চাচা তাকে অনেক বকাঝকা করতে থাকে, এমনকি বলতে থাকে তুমি তোমার বাবার মতোই হয়েছো। বাবার কথা শুনে নাইমের মাথাটা গরম হয়ে যায়। সে যে তার চাচাকে বলে বাবার মৃত্যুর পরে আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, সেজন্য আমরা
কৃতজ্ঞ, কিন্তু আমি আপনার চাকর না। আমি ভবিষ্যতে চাকরি করে আপনি যা যা করেছেন আপনাকে সবকিছু ফিরিয়ে দিব। নাইম রাগান্বিতভাবে সেখান থেকে বেরিয়ে যায় আর তার পিছু পিছু তার কাজিন ওমর একটু ভাব দেখায় যে সে নাইমের সাথে ঝগড়া করছে, কিন্তু সে আস্তে আস্তে নাইমকে বলে, আমি কিন্তু এগুলো শুধু বাবাকে দেখাচ্ছি, তুই সবসময় আমার প্রিয় ভাই। পরের দৃশ্যে দেখা যায় নাইম তার মায়ের সাথে তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছে। ব্যাকগ্রাউন্ড থেকে নাইম লেভিনাকে বলে, আমার বাবা 4 বছর আগে মারা গিয়েছেন। তিনিও আমার মায়ের মতো হসপিটালেই চাকরি করত, কিন্তু ইসরায়েলি সৈন্যরা আমাদের এখানকার হসপিটালকেও ছাড় দেয় না। ইসরায়েলিদের আক্রমণে আমার বাবাকে হসপিটালের মধ্যেই মরতে হয়েছিল। দৃশ্য পরিবর্তন হয়। আজ ছিল ওমরের বিয়ের দিন। কাজিনরা মিলে অনেক মজা করছিল। তারা সবাই স্যুট পড়েছে। ওমর যাচ্ছে গাড়িতে করে বউ নিয়ে আসতে। ওই রাতটি কেটে যায়। পরদিন ভোরে বাইরে ফজরের আজান হচ্ছিল। সকালবেলা ওমর আর নাইম পাশাপাশি দাঁড়িয়েছিল। নাইম জিজ্ঞেস করে, বিবাহিত লাইফ তোর কেমন লাগছে? ওমর বলে, বাইরে থেকে যতটা চাকচিক্য মনে হয় আসলে বিবাহিত লাইফটা অমন না, আর তুইও কিছুদিনের মধ্যে বুঝতে পারবি, কারণ ফাতেমার সাথে তোর বিয়ের কথা হচ্ছে। নাইম কোনো উত্তর দেয় না। তখন ব্যাকগ্রাউন্ড থেকে শোনানো হয় নাইমের পরবর্তী ইমেল। নাইম লেভিনাকে বলছে, আমি ফ্রান্সে যাওয়ার জন্য স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি। আমি কখনো গাজার বাইরে বের হইনি। বাইরের পৃথিবীটা দেখতে কেমন তাও জানি না। লেভিনা উত্তর দিচ্ছে, এটা তো খুব ভালো একটি খবর। হয়তো কোনো একদিন তুমি আর আমি ফ্রান্সে বসে এক কাপ কফি খাবো, কোনো এক শীতের সন্ধ্যায় পাশাপাশি হাত ধরে হাঁটবো। নাইমের প্রতি উত্তরে লিখেছে, প্যালেস্টাইনিদের জন্য এখান থেকে বের হওয়াটা একটা দুঃস্বপ্নের মতো। লেভিনা সমুদ্রের পাশে বসেছিল। তখন তার ভাই এসে তার পাশে বসে। সে লেভিনাকে জিজ্ঞেস করে, কিরে তোর বয়ফ্রেন্ডের কি অবস্থা? লেভিনা বলে, আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। তার ভাই তার সাথে মজা করতে থাকে। তখন লেভিনা তার ভাইকে ধীর গলায় জিজ্ঞেস করে, ভাইয়া তুমি তো মাঝে মাঝে গাজায় যাও, সেখানের এখন কি অবস্থা? তার ভাই বলে, গাজার অবস্থা এখন শান্ত, সবকিছু কন্ট্রোলে আছে। বাবা মা ডাক দেওয়ায় তার ভাই সেখান থেকে উঠে চলে যায়। এদিকে আমরা একটি স্টুডিওর মধ্যে নাইমকে দেখতে পাই। সে কয়েকটি ছবি তুলতে এসেছে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য। নাইমের কয়েকটি পাসপোর্ট সাইজের ছবি তোলা হয়, আর অ্যাপ্লিকেশনে কি কি লিখতে হবে সেই সকল বিষয়ে লেভিনা নাইমকে হেল্প করেছিল। এরপর নাইম আসে প্যালেস্টাইন থেকে বের হওয়ার জন্য একটি এক্সিট পারমিটের জন্য, কিন্তু সেখানে নাইমের কাছে 100 শেকেল ঘুষ চাওয়া হয়। নাইম প্রথমে প্রতিবাদ করলেও লাস্টে সে বাধ্য হয়ে ঘুষ দেয়। রাতের বেলা নাইম এসে তার মাকে স্কলারশিপের বিষয়ে জানায়। এতদিন সে জানায়নি। মা বলেন, তুই এখন বড় হয়েছিস, আমিও চাই তুই এখান থেকে বেরিয়ে যা, কিন্তু স্কলারশিপের জন্য যে আবেদন করেছিস এই বিষয়টা তুই কারোর সাথে শেয়ার করবি না, এমনকি ওমরের সাথেও না। মা 2 গ্লাস লেবুর শরবত ঢালেন, আর তিনি নাইমকে বলেন, ইউরোপিয়ানরা শ্যাম্পেন দিয়ে সেলিব্রেট করে, আমরা না হয় লেবুর শরবত দিয়ে সেলিব্রেট করলাম। এদিকে লেভিন ইসরায়েলে বসে একটি ভালো রেস্টুরেন্টে তার পরিবারের সাথে ডিনার করছিল। তারা সবাই হাসি ঠাট্টা মেতেছিল। আর তখন ব্যাকগ্রাউন্ড থেকে নাইমের পরবর্তী ইমেলটি শোনানো হয়। নাইম লেভিনকে জানায় সে সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটি করে দিয়েছে, এখন শুধু অপেক্ষার পালা আর দোয়া করার পালা। এদিকে নাইম তার কাজিনের সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তারা গাড়ির মধ্যে প্যালেস্টাইনের গান শুনছিল, কিন্তু পথের মধ্যে তারা দেখতে পায় সিকিউরিটি খুবই জোরদার করা হয়েছে। এদিকে লেভিনা টিভিতে দেখছিল হামাস 200 রকেট ইসরায়েলে ছুড়েছে, 2 জন নিহত হয়েছে। তখন লেভিনার বাবা বলছিল, এই প্যালেস্টাইনিরা শুধু যুদ্ধ চায়। তখন প্রতি উত্তরে লেভিনা তার বাবাকে বলে, সবসময় নিজেদের দিকে তাকিয়ে কথা বলো না, অন্যদের অবস্থাটাও একটু চিন্তা করো। লেভিনা রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে নাইম টি শার্ট গুলো ডেলিভারি করার জন্য ইউসুফ চাচার কাছে এসেছে। ইউসুফ চাচা কার্টুনটি চেক করতে যান, আর তখনই যুদ্ধ বিমানের শব্দ শোনা যায়। নাইম আকাশের দিকে তাকায়, আর তখনই একটি মিসাইল এসে পড়ে কিছুটা দূরে। ইউসুফ চাচা নাইমকে ধরে নিয়ে ভিতরের দিকে যান, আর তখনই সেখানে এসে একটি মিসাইল পড়ে। চারদিক ধোঁয়া একদম অন্ধকার হয়ে যায়। আর যখন সেই ধোঁয়া কেটে যায় তখন আমরা বুঝতে পারি ইউসুফ চাচা নিজের জীবন দিয়ে নাইমকে বাঁচিয়েছে। আর এদিকে লেভিনা বারবারই নাইমকে ইমেল করছে, আমি শুনেছি ইসরায়েলি সৈন্যরা গাজায় আক্রমণ করেছে, তুমি এবং তোমার পরিবার কেমন আছো প্লিজ আমাকে জানাও, আমি অনেক টেনশন করছি, আর আমার ভাইয়েরও কোনো খবর পাচ্ছি না। এদিকে নাইমের পরিবার সহ সবাই নিজেদের বাঁচাতে ব্যস্ত। তারা সবাই মিলে বাড়ির নিচের একটি টানেলে একত্রিত হয়েছে। উপর থেকে যুদ্ধ বিমানের শব্দগুলো কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছিল। বাচ্চারা আর মহিলারা খুবই ভয় পাচ্ছিল। চারদিকে এক ভীতিকর অবস্থা, কিন্তু ফিলিস্তিনি বাসীদের জন্য এটা নতুন কিছু না। সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করছিল। আর সেই আক্রমণের ভিডিও ইসরায়েলে বসে লেভিনা দেখছিল। চারদিকে মানুষের আহাজারি, মানুষ শুধু জীবন বাঁচাতে ছোটাছুটি করছে। কিন্তু লেভিনা যখন বাচ্চাদের লাশের স্তূপ দেখে সে তার চোখটা অফ করে ফেলে। ওই হামলায় 400 ফিলিস্তিনি নিহত হয়েছিল। দৃশ্য পরিবর্তন হয়। বাইরে তখন যুদ্ধটা কিছুটা থেমেছে। নাইমরা মিলে জানালার ভাঙা কাজগুলো ঠিক করছিল। হঠাৎই ওমর নাইমকে ডাক দেয় আর বলে, বাইরের দিকে দেখ। তাদের বাসার সামনে দিয়ে একটি ইসরায়েলি ট্যাঙ্ক যাচ্ছে। তখন নাইমের অসুস্থ আন্টি উঠে আসে, আর সে চিৎকার করে বলে, আমি ওদের একটু দেখতে চাই, ওরা কি মানুষ না পশু? সবাই মিলে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখন তার পেটের ব্যথাটা অনেক গুণে বেড়ে যায়। সে চিৎকার করতে থাকে। সবাই খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। তখন নাইম বাসা থেকে বেরিয়ে যায়। সে স্থানীয়
হসপিটাল এসেছে, এখানেই তার মা চাকরি করে। সেখানে অনেক রোগীর ভিড়, আর ব্যাকগ্রাউন্ড থেকে শোনা যাচ্ছিল সবাই ইসরায়েলিদের গালাগালি করছে আর বলছে আল্লাহ যেন ওদের ধ্বংস করে দেয়। নাইম যে তার মাকে ডাক দেয়। তার মা জিজ্ঞেস করেন তুমি কেন এখানে এসেছো? নাইম বলে আন্টি অনেক অসুস্থ হয়ে পড়েছে, নিচে ইসরায়েলি সৈন্যরা পাহারা দিচ্ছে। তার মা নাইমকে নিয়ে মেডিসিন রুমে আসেন। তারপর তিনি এক বোতল মেডিসিন দিয়ে বলে এটা তোমার আন্টিকে 3 বেলা খাওয়াবে, খাবার পরে 2 চামচ। নাইম জিজ্ঞেস করে মা তুমি বাসায় যাবে না? গত 10টা দিন ধরে তুমি এখানে। মা বলেন এই আহত মানুষগুলোকে ফেলে আমি কিভাবে বাসায় যাই বল, একটা কাজ করতে পারবি? ফ্রেঞ্চ ভাষায় আমাকে কিছু বলে শোনা। নাইম কিছুক্ষণ ভাবে, তারপর খুব ধীর গলায় বলে একদিন আমরা স্বাধীন হব। ওই দিন রাতের বেলা নাইমদের বাসায় সবাই ঘুমাচ্ছিল। নাইম আর তার ফুফাতো ভাই চেষ্টা করছিল ল্যাপটপে ইন্টারনেট কানেকশন আনার জন্য। পরদিন ছিল লেভিনার বার্থডে। সকালবেলা তার বাবা মা তাকে গিফট দিয়ে সারপ্রাইজ দেয়, আর তখনই তাদের বাসার কলিং বেলটা বেজে ওঠে। তার মা যে দরজাটা খোলে। একজন ভদ্রলোক জিজ্ঞেস করে লেভিনা আছে? লেভিনা তখন সেখানে আসে। আমরা দেখতে পাই ইনি সেই ফ্রেঞ্চ শিক্ষক। তিনি লেভিনাকে বলেন গাজা থেকে নাইম তোমাকে কিছু দিতে বলেছে। লেভিনা বলেন আপনি আমার সাথে একটু নিচে চলুন। লেভিনা সেই ফ্রেঞ্চ শিক্ষককে নিয়ে নিচে চলে যায়। শিক্ষক লেভিনাকে বলেন আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। লেভিনা বলে না না ইটস ওকে। সেই শিক্ষক লেভিনাকে নাইমের একটি ছবি দেয় আর বলে এটা নাইম তোমাকে দিতে বলেছে। তখন লেভিনা তার চাবি থেকে রিংটি খুলে ফেলে আর একটি খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে এটা আপনি নাইমকে দিবেন। এরপর লেভিনা যখন বাসায় ফিরে আসে তার বাবা মা তার সাথে ঝগড়া শুরু করে দেয়। প্যালেস্টাইন থেকে চিঠি এসে এখানে পৌঁছেছে, তার মানে তাদের নিরাপত্তা কোথায়? তারা লেভিনাকে অনেক বকাঝকা করতে থাকে। তারা বলতে থাকে নাইম একজন হামাসও হতে পারে। লেভিনা বলে এত হামাস করো না, আমরা যেটা প্যালেস্টাইনিদের সাথে করি সেটা কি অন্যায় না? লেভিনার বাবা বলে আমরা যদি সেটা না করি তাহলে আমাদের এই ভূমি ছেড়ে দিতে হবে, আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করি। লেভিনা তখন রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। সে তার বেস্ট ফ্রেন্ডের বাসায় আসে, যাকে সে সবকিছুই শেয়ার করে। সে নাইমের ছবিও তার বেস্ট ফ্রেন্ডকে দেখায়। তার বেস্ট ফ্রেন্ড বলে ছেলেটা তো অনেক সুন্দর আছে। লেভিনা ল্যাপটপ খুলে নাইমের ইমেল পড়তে বসে। নাইম লিখেছে তুমি তো তোমার ভাইকে নিয়ে চিন্তা করছো, কিন্তু তোমার ভাই আর তার বন্ধুরা আমাদের উপর আক্রমণ করেছে, পাখির মতো মেরে ফেলছে আমাদের। আমরা কোথায় যাব? আমাদের পালাবার জায়গা কোথায় বলো, উত্তর দাও। লেভিনার এই উত্তর দেওয়ার সাধ্য নেই। সে মন খারাপ করে শুয়ে থাকে। পরদিন লেভিনা কলেজে যায় ক্লাস করতে। তখন তার বান্ধবী তাকে জানায় ইসরায়েল আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করেছে। লেভিনা কিছুটা স্বস্তি পায়। এদিকে আমরা দেখতে পাই নাইমের মাও বাসায় ফিরে এসেছেন। এতদিন যেসব আত্মীয় নাইমদের বাসায় আশ্রয় নিয়েছিল তারাও আজ চলে যাচ্ছে। সবাইকে বিদায় দেওয়ার পর নাইমের মা নাইমকে বলেন চলো আবার ঘরটাকে নতুন করে সাজাই। যুদ্ধের পরে আবারও কাজে স্বাভাবিক জীবন ফিরে এসেছে। লেভিনা ব্যাকগ্রাউন্ড থেকে নাইমকে বলছে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তোমার লাস্ট ইমেলের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো সাধ্য আমার নেই। সবকিছু কেমন কল্পনার মতো, তাই না? সেই প্রথম ইমেল থেকে আজকের আমাদের এই সম্পর্ক। এদিকে আমরা দেখতে পাই যুদ্ধ শেষ করে এসে একটি বাস থেকে লেভিনার ভাই নেমেছে। লেভিনা তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। তাদের ফ্যামিলির সবাই একসাথে লাঞ্চ করতে বসেছিল, কিন্তু লেভিনা কারোর সাথে তেমন কোনো কথা বলছিল না। বিকেলবেলা 2 ভাই বোন একটি রেস্টুরেন্টে যায়। তখন ভাই লেভিনাকে জিজ্ঞেস করে তুই আমার সাথে ঠিকভাবে কথা বলছিস না কেন? আর গাজার ছেলেটির সম্পর্কেও তো আমাকে কিছু বললি না। তোকে দেখে মনে হচ্ছে গাজার এই আক্রমণের সকল দোষ যেন তুই আমাকে দিচ্ছিস। সে বলে দেখ আমরা শুধু তাদেরই মারি যারা ইসরায়েলের জন্য হুমকি। লেভিনা তখন তাচ্ছিল্য করে বলে ওই অবশ শিশুগুলো ইসরায়েলের জন্য অনেক বড় হুমকি, তাই না? যারা এখনো মায়ের কোল থেকে মাটিতে হাঁটা শেখেনি, যারা জানে না যুদ্ধ কি। লেভিনার ভাই চুপ করে বসে থাকে। এদিকে আমরা নাইমকে দেখতে পাই। সে মন খারাপ করে বসে আছে। পাশে তাদের বাসার টেলিফোনটা বেজেই চলছিল। তখন তার মা অন্য রুম থেকে আসেন আর নাইমকে জিজ্ঞেস করেন তোমার কি কোনো সমস্যা হয়েছে? এরপর মা যে ফোনটা রিসিভ করেন। তারপর তিনি নাইমকে বলেন এটা তোমার ফোন। নাইম ফোন কানে দিয়ে শুধু ইয়েস ইয়েস বলতে থাকে। আসলে নাইমের ফ্রান্সের স্কলারশিপটা হয়ে গিয়েছে। পরের দৃশ্যে দেখা যায় নাইম তার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। লেভিনার দেওয়া গিফটটিও সে ব্যাগে ভরে নেয়। নাইমের মাও রেডি হয়েছেন ছেলেকে বিদায় দিয়ে আসতে। নাইম তার মাকে বলে মা আমি অবশ্যই ফিরে আসবো। মা তখন বলেন আমাদের দেরি হয়ে যাচ্ছে। বাইরে আমার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। গাড়ি চলতে শুরু করে ইসরায়েল বর্ডারের দিকে। তাদের গাড়ির সামনে সেই ফ্রেঞ্চ শিক্ষকের গাড়ি চলছিল। তারা সেই গাড়ি ফলো করছিল। এদিকে লেভিনা হঠাৎই নতুন মেইলের শব্দ শুনতে পায়। সে দ্রুত যে ল্যাপটপ ওপেন করে। মেইল দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। নাইম থেকে লিখেছে এই প্রথম সে গাজা থেকে বের হচ্ছে। সে আজ রাতেই প্যারিস চলে যাবে। বিকেল 5টার আগেই তাকে বর্ডার ক্রস করতে হবে। লেভিনার এতটা কাজ দিয়ে যাবে সে, কিন্তু ইসরায়েলে তার থামার কোনো অনুমতি নেই। লেভিনা দ্রুত তার বাসা থেকে বের হয়। সে তার বান্ধবীকে কল দেয়। সে যেভাবেই হোক না কেন একবার হলেও নাইমের সাথে দেখা করবে। এদিকে নাইমদের গাড়ি ততক্ষণে পৌঁছে গিয়েছে বর্ডারে। ফ্রেঞ্চ শিক্ষক এসে নাইমকে বলে তোমার ডকুমেন্টস গুলো আমার কাছে দাও আর ফোনটা তোমার কাছেই রেখো। আমি সব প্রসিডিওর শেষ করে তোমাকে কল করব। শিক্ষক গাড়ি নিয়ে বর্ডারের ভেতরে চলে যান। বড় লোহার গেটগুলো আবারও বন্ধ হয়ে যায়। এদিকে লেভিনারা ছুটে চলেছে গাজা বর্ডারের দিকে। অন্যদিকে নাইমের
নাইমের ফোনে কল চলে এসেছে, তার সকল প্রসিডিওর সম্পন্ন হয়েছে। নাইম ওমরকে জড়িয়ে ধরে আর বলে ভালো থাকিস। এরপর সে তার মায়ের কাছে যায় আর মাকে জড়িয়ে ধরে বলে মা আমি অবশ্যই ফিরে আসব। নাইম রওনা হয় বর্ডারের মূল গেটের দিকে। মা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। নাইম একটার পর একটা গেট পার করছিল, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। সবকিছুই ছিল অটোমেটিক আর সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তার বুকের ভেতরটা ধুক ধুক করছিল। এদিকে লেভিনার বান্ধবী তাকে কাঁটাতারের ওপাশে গাজা শহর দেখায়। লেভিনা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে। সে খুবই আবেগ আপ্লুত হয়। অন্যদিকে নাইম একটার পর একটা গেট পার হয়েই চলেছে। আর সর্বশেষ চেক পয়েন্টে ঢোকার পর একজন মহিলা তার ডকুমেন্টস গুলো চেক করে। নাইম ফাইনালি ইসরায়েলে প্রবেশ করে। অন্যদিকে লেভিনারও তখন বর্ডারে পৌঁছে গিয়েছে। আর্মি তাদের গাড়িটা সাইড করতে বলে। এদিকে নাইম এসে ফ্রেঞ্চ শিক্ষকের গাড়িতে বসে। অন্যদিকে আর্মি লেভিনারদের ডকুমেন্টস চেক করছিল। লেভিনা তখন দূর থেকে নাইমদের গাড়ি দেখতে পায়। নাইমও লেভিনার গাড়ি দেখতে পায়, কিন্তু নাইমদের দ্রুত সেখান থেকে চলে যেতে বলা হয়। লেভিনা তার গাড়ি থেকে নামে। নাইমও জানালা দিয়ে লেভিনার দিকে তাকিয়ে আছে, কিন্তু গাড়ি থামানোর সুযোগ নেই। লেভিনাও জোরে জোরে হাঁটছে আর নাইম এক দৃষ্টিতে পিছনের দিকে তাকিয়ে আছে। কাঁটাতারের দু প্রান্তের দুজন মানুষ। এতটা অপেক্ষা শেষে এতটা কাছাকাছি আসার পরও তারা কথা বলতে পারল না। একসময় লেভিনা থেমে যায়। গাড়ি তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। নাইম অনেকক্ষণ পেছনে ফিরে তাকিয়েছিল। লেভিনার চুলগুলো বাতাসে উড়ছিল। নাইমদের গাড়ি চলতে থাকে এয়ারপোর্টের দিকে। আমরা জানি না নাইম আর লেভিনার এই অসম সম্পর্কের কোনো পরিণতি পেয়েছিল কিনা। প্যারিসের কোন এক শীতের সন্ধ্যায় তারা দুজন দুজনের হাত ধরে কফি খেয়েছিল কিনা। তবে ভালো কিছুর আশা রেখেই এই অসমাপ্ত ভালোবাসার গল্পটি এখানেই শেষ হয়ে যায়।